মা, এই মাসেই এক্সাম ফিসটা দিতে হবে। তোমাকে তো কালকেই বললাম, কই এখনো দিলে না তো? রোহন বলল। কাল বললেই কি আজ হয় বাবা? তবে দু একদিনের মধ্যেই আমি জোগাড় করে দেব। মা, আমার একটা ল্যাপটপ লাগবে। কতদিন ধরে বলছি মা। মেয়ে চুমকি বলে ওঠে, সব হবে মা। ছেলে মেয়ে দুজনকেই আশ্বস্ত করে কনক। এই দুজনের জন্যই তো তার বেঁচে থাকা। কত স্বপ্ন তার দুই ছেলে মেয়েকে নিয়ে, যে তারা একদিন প্রতিষ্ঠিত হবে। ওদের জন্য ওর গর্ব হবে। ভাতের ফ্যানটা গালিয়ে তাড়াতাড়ি তরকারি বসায় কনক। সেরে ফেলে রাতের রান্না। খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে ফেলে আসা দিনগুলোর কথা। গরিবের মেয়ে কনক, তিন দাদার পর একমাত্র বোন সে। তাই হতদরিদ্র পরিবার হলেও কনকের বাবা রামদুলাল বাবু সাধ্যমতো একটু সচ্ছল পরিবারে বিয়ে দিতে চেয়েছিলেন মা হারা মেয়েটাকে। গোপালের সাথে সম্বন্ধ হয় কনকের। রাজমিস্ত্রির কাজ করে সে। বাবা মায়ের একমাত্র সন্তান। মোটামুটি ভালোভাবেই সংসার চলে যায় ওদের। কনকের বাবার শান্ত স্বভাবের গোপালকে বেশ পছন্দ হয়। তাই একটা ভালো দিন দেখে গোপালের সাথে বিয়ে দেন মেয়ে কনকের। বিয়ে করে শ্বশুরবাড়ি এলো কনক। শাশুড়ির মাতৃস্নেহে আর স্বামীর সোহাগে ভালোই কাটছিল কনকের দিনগুলো। অসুস্থ শ্বশুরের দেখভালের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল সে। পাকা গৃহিণীর মতো সংসার পাতল সে স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে। গোপাল খুবই ভদ্র স্বভাবের ছেলে। আস্তে কথা বলে, সবাইকে সম্মান করে। কারো সাথে তার বিবাদ নেই। পাড়ার সবাই ভালোবাসে গোপালকে। গোপাল সারাদিন খেটে সবসময় চেষ্টা করে তার পরিবারকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে। কনকও সাধ্যমতো চেষ্টা করে গোপালকে আর তার পরিবারের সবার খেয়াল রাখতে। বছর ঘুরল, কনকের কোল জুড়ে এক চাঁদপনা ছেলে এলো। আদর করে গোপাল নাম রাখল রোহন। গোপালের মা তো নাতিকে পেয়ে খুব খুশি। কোল থেকে নামায় না তাকে একদম। রোহন বড় হতে থাকলো। 2 বছর পরে কনকের কোল জুড়ে চুমকি এলো। গোপাল নিজে অভাবের জন্য বেশি লেখাপড়া করতে পারেনি। তাই গোপালের স্বপ্ন তার ছেলে মেয়েকে সে অনেক লেখাপড়া শেখাবে, 10-এর একজন করবে। এক বুক স্বপ্ন ভরা ছিল গোপালের বুকে। কনকও সাথ দিত ওর। ওদের দুজনের স্বপ্ন তাদের ছেলে মেয়ে তাদের না পারাগুলো পারুক, না জানাগুলো জানুক। 5 বছর বয়স রোহনের। ভর্তি করেছে মফস্বলের এক নামজাদা স্কুলে। অনেক স্বপ্ন তো তাকে ঘিরে। যখন রোহন স্কুল ইউনিফর্ম, পায়ে বুট, কাঁধে ব্যাগ নিয়ে স্কুল যায়, মনটা ভরে যায় কনকের। রোহন চুমকির লেখাপড়ায় খুব মনোযোগ। চুমকিকে কনক নিজেই পড়ায়, আর রোহনের জন্য বাড়িতে মাস্টার মশাই আসেন পড়াতে। মাঝে মাঝে কনক বলে, সারাদিন এত পরিশ্রম করছো, তাও সংসার টানতে হিমশিম খেতে হচ্ছে। চুমকি বড় হলে ওর লেখাপড়ার খরচ যোগান দিতে আরও টাকার দরকার হবে। গোপাল কনককে বলে, চিন্তা করো না, যত কষ্ট হোক আমি ওদের লেখাপড়া করতে কোনো বাধা আসতে দেব না। কনক আজকাল বিড়ি বাঁধে, হাতের কাজ করে, যতটুকু সাহায্য হয়। শাশুড়িও সাহায্য করে কনককে। কিন্তু ঈশ্বর বোধহয় সবটা এত ভালোভাবে ভাবেননি। কনকের পরিবারে নেমে এলো দুঃখের কালো ছায়া। উঁচু বাড়ির প্লাস্টার করতে গিয়ে ভাড়া থেকে পড়ে গিয়ে প্রাণ হারালো গোপাল। একরাশ স্বপ্ন বুকে নিয়েই। হাহাকার পড়ে গেল সংসারে। শেষ হয়ে গেল পরিবারের প্রতিটা মানুষের স্বপ্ন। কি করবে এখন কনক সংসার সন্তানদের নিয়ে? ওর মনে হলো যেন সমুদ্রের মাঝে ও একা। ও দিগ্ভ্রান্ত একাকী এক পথিক। গোপালের মৃত্যুর পর সমস্ত নিয়মকানুন মেনে শ্রাদ্ধ শান্তি শেষ হলো। কিন্তু এবার দুমুঠো খাওয়ার জুটবে কোথা থেকে? কোথা থেকে কনক 5 জন মানুষের খাওয়ার জোটাবে? ছেলের স্কুল যাওয়া বন্ধ হলো। টিউশনের মাস্টার মশাইয়ের আসা বন্ধ হলো। শ্বশুর বিছানায় শয্যাশায়ী। শাশুড়ির হাই প্রেশার, সুগার। কি করে ও এই মানুষগুলোকে ভালো রাখবে এখন? দিনের পর দিন আধপেটা খেয়ে কখনো না খেয়ে দিন কাটতে লাগলো কনকের পরিবারের। খিদের জ্বালায় কান্নাকাটি করতে লাগলো বাচ্চারা।
কনক পাগলের মতো একটা কাজের জন্য মানুষের হাতে পায়ে পড়তে লাগলো। কিন্তু অশিক্ষিত কনককে কে কাজ দেবে? কে বিশ্বাস করবে ওকে? শেষে কনক মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাকুতি মিনতি করতে লাগলো একটা কাজের জন্য। কিন্তু অসহায় কনকের পাশে কেউ দাঁড়ালো না। 3-4 দিন শুধু জল খেয়ে কাটলো কনক। শরীর যেন দুর্বল হয়ে আসছে, শক্তি নেই উঠে দাঁড়াবার। কিন্তু থামলে তো চলবে না, বাচ্চা দুটোকে বাঁচাতে হবে যে তাকে। বৃদ্ধ বাবা অসুস্থ, 3 দাদা দিনমজুরের কাজ করে নিজেদের সংসার নিয়েই হিমশিম খায়। সামান্য ওষুধ কেনার টাকার জন্য কনকের বাবাকে হাত পাততে হয় ছেলেদের কাছে। তাহলে কনক কোথায় যাবে এখন? একদিন বিকেলে শিবু কনকের সাথে দেখা করল। শিবু পাড়ার মস্তান গোছের কম বয়সী ছোকরা। সবাই বলে শিবু নাকি খুব খারাপ ছেলে। এহেন শিবু কনকের সাথে দেখা করতে এসেছে দেখে কনক অবাক হলো। বৌদি, তোমার বাচ্চা আর সংসার বাঁচাতে হলে একটাই রাস্তা আছে। যদি রাজি থাকো তো কালই আমার সাথে শহরে চলো। রাতে বিছানায় শুয়ে চোখ থেকে অনবরত জল ঝরতে লাগলো কনকের। গোপালের সেই আশাভরা মুখটা ভেসে উঠল কনকের সামনে। পাশে বাচ্চাগুলো ছটপট করছে খিদের জ্বালায়। খালি পেটে ঘুম কি আসে আর? মনকে শক্ত করল কনক। পরের দিন শিবুর সাথে দেখা করল। শিবু তাকে সকালের ট্রেনেই শহরের নানা অলিগলি পেরিয়ে নিয়ে পৌঁছালো এক নিষিদ্ধ পল্লীতে। সেখানকার মালকিন মালতী মাসির সাথে আগেই কথা বলে রেখেছিল শিবু। কনককে দেখে মালতী মাসি বলল, বাহ, চেহারা তো বেশ খাসা দেখছি। 2 বাচ্চার মা বোঝাই দায়। শিবু তার কমিশন পেল। সেই টাকাগুলো শিবু তুলে দিল কনকের হাতে। বলল, যাওয়ার সময় বাচ্চাদের জন্য খাবার নিয়ে যেও বৌদি। এই দুনিয়ায় কেউ তোমাকে সাহায্য করবে না বৌদি, সবাই শুধু মজা দেখবে, কারো কথার কোনো কান দেবে না। তোমার এই পাপ রাস্তায় এনে আমি জানি আমি অন্যায় করছি, কিন্তু আর কোনো রাস্তা ছিল না গো। শিবুর হাত ধরে কনক বলল, ভাই, কাউকে এ কথা বলো না। শিবু বলল, খারাপ মানুষ আমি ঠিকই, কিন্তু বিশ্বাস রাখতে পারো, কেউ জানবে না এসব কথা। শিবু কথা রেখেছে, কাউকে জানায়নি এসব কথা। পাড়ার লোক কথা শোনাতে ছাড়েনি মোটেই। তারা তো অবাক করে দিল কাজ ওকে। কনক কারো কথার উত্তর দেয় না। রোজ ভোরের ট্রেনে চলে আসে নিষিদ্ধ পল্লীতে। শরীর দিয়ে মন জোগায় বাবুদের। রোজের যা কামাই হয় কমিশন নিয়ে মালতী মাসি টাকা তুলে দেয় কনকের হাতে। কনক নামে ওখানকার কেউ না চেনে, ওকে সবাই চম্পা বলেই ডাকে। কখনো কখনো রাতেও শরীর বিকিয়ে রোজগার করতে হয় কনককে। সেদিন আর বাড়ি ফেরা হয় না। বাড়িতে বলে কাজের বাড়িতে বেশি কাজ পড়ে, মাঝে মধ্যে তার জন্য তাকে থেকে যেতে হয়। কনক কিন্তু গোপালের স্বপ্নগুলোকে মিথ্যে হতে দেয়নি। ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছে অনেক, ভালো স্কুলে পড়িয়েছে, বাড়িতে মাস্টার মশাই এসে পড়িয়েছেন। শ্বশুর মারা যাওয়ার পর দায়িত্ব নিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করেছে। অসুস্থ শাশুড়ির সমস্ত খেয়াল রাখে সে, ওষুধ ডাক্তার সব। কোনো সময় মনে হতে দেয় না যে তার ছেলে বেঁচে থাকলে এর থেকে বেশি সুখী রাখত মাকে। পাড়ার লোকের বড়ই চিন্তা, কি করে এত টাকা পাচ্ছে। ছেলে মেয়েকে পড়াচ্ছে, ভালো ভালো রান্না হচ্ছে বাড়িতে, এর উৎস খোঁজে তারা। কনক কারো কথার উত্তর দেয় না। কনকের পোশাক সাজ এ নিয়েও মানুষের ভাবনার শেষ নেই। বহু বছর ধরে কনক ওই নিষিদ্ধ পল্লীর সদস্য। বাধা ধরা বহু কাস্টমার আছে তার, কিন্তু বয়স বেড়েছে, শরীর আর সায় দেয় না। তাই কুঁচকে যাওয়া গালে পাউডার আর ঠোঁটে লিপস্টিক ঘষলেও বয়সের ছাপ যেন যায় না। দিন দিন ছেলে মেয়েদের চাহিদা বাড়ছে, তা এখন পূরণ করা কনকের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। আয়ও কমছে। কনকের আশা তার ছেলে মেয়ে একটু প্রতিষ্ঠিত হলেই সব ছেড়ে ও একটু রাতে শান্তিতে ঘুমাতে পারে। রোহান চুমকি দুজনেই কলেজে পড়ে। রোহান বলেছে গ্র্যাজুয়েশনটা শেষ হলেই সে চাকরির ব্যবস্থা করবে ও। সেই দিনটা দেখার জন্যই অপেক্ষায় থাকে কনক। আজকাল কনক দেখে রোহানের কিছু বন্ধু হয়েছে। ছেলেগুলোকে সুবিধার লাগে না কনকের।
কলেজে উন্মত্ত জীবন, খারাপ সঙ্গে পড়ে যায় রোহন। কিছু বন্ধুর পাল্লায় পড়ে কনকের আশা ভরসা তার ছেলে রোহন পৌঁছে যায় সেই নিষিদ্ধ পল্লীর দরজায়, যেখানে কনকের আসা যাওয়া গত 15 বছর ধরে। আরে আরে, এ যে খোকাবাবু দেখছি। মালতী মাসি হাসিতে ফেটে পড়ে। স্কুলে পড়ো বুঝি? তা কাছে কত মাল আছে? রোহন পকেট থেকে একটা 500 টাকার নোট বার করে, যেটা কনক ওকে কয়েকদিন আগে দিয়েছিল বই কেনার জন্যে। ওরে কালিয়া, ওকে চম্পার ঘরে পাঠিয়ে দে। যাও খোকাবাবু, খাসা মস্তি হবে তোমার। কনক জানালা দিয়ে সবই দেখছিল। বুকটা যেন ফেটে যাচ্ছে কনকের, পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে, আর পারছে না সহ্য করতেও। পাশের ঘরের পিঙ্কিকে বলল, যা তো মাসির কাছ থেকে আজকের পাওনাটা একটু চেয়ে এনে দে। মাসি গজগজ করে বলল, খদ্দের আসতে না আসতেই টাকা চাই? আসলে কনকের খুব দরকার ছিল 5,000 টাকা, তাই মালতী মাসিকে বলে রেখেছিল যে কোনো খদ্দের এলেই সে রাজি। তাকে যে তার ছেলের কলেজের পরীক্ষার ফিস জমা দিতে হবে। রোহন ঘরে ঢুকলো। ঢুকেই হতভম্ব সে। দেখলো তার সামনে দাঁড়িয়ে তার নিজের জন্মদাত্রী মা। কনক বলল, আয় বাবা বস। রোহনের সারা শরীর কাঁপছে তখন। কনক ছেলের হাতে 5,000 টাকাটা দিয়ে বলল, তোর মায়ের শরীর বেচা টাকা বাবা, পরীক্ষার জন্য জমা দিতে হবে বলছিলি না? রোহন আর সহ্য করতে পারল না, ছুটে বেরিয়ে পড়ল সেখান থেকে। মালতী মাসি চিৎকার করে উঠল, ওরে ওভাবে পালালো কেন ছেলেটা? বুড়ি হয়েছিস চম্পা, আর তোর দ্বারা হবে না চম্পা। এইভাবে খদ্দেরগুলোকে নষ্ট করে আর আমার ভাত কাড়িসনি। মাসি, আজ আমি ক্লান্ত। আজ আর নয় মাসি, একটু ঘুমাবো আজ। বাড়ি ফিরে সারা রাত ঘুমোতে পারেনি রোহন। যন্ত্রণা যেন কুড়ে কুড়ে খাচ্ছে ওকে। সে মেনে নিতে পারছে না কিছুতেই সবটা। নিজেকে অপরাধী মনে হচ্ছে ওর। সকাল হতেই ফোনটা বেজে উঠল ওর। নিষিদ্ধ পল্লী থেকে ফোন এসেছে। কনক কাল রাতে আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে। খবরটা ছড়িয়ে পড়েছে চারিদিকে। টিভিতে দেখাচ্ছে, খবরের কাগজেও দেবে হয়তো কাল। পাড়ার লোক ছিছি করতে লাগলো, নানান কটূক্তি করতে লাগলো। অনেকে বলল, ওই বেশ্যা মেয়ের শরীর এ পাড়ায় যেন না আসে। পোস্টমর্টমের তার মায়ের দেহ আনলো রোহন, পাড়ার লোকের আপত্তির তোয়াক্কা না করে। অনেকে এসেছে দেখতে, কেউ কেউ দূর থেকে রহস্য করেই সান্ত্বনা দিচ্ছে, আর অনবরত শোনা যাচ্ছে কটু মন্তব্য। কনকের মেয়ে চুমকি আর শাশুড়ির চোখে জল। এই মেয়ে ছেলের জন্যই বদনাম হয়ে গেল পুরো পাড়ার। তাই তো বলি, বুড়ো বয়সে এত সাজের ঘটা কিসের? পেটে বিদ্যে নেই মায়ের, ছেলে মেয়ে কলেজ যাচ্ছে তার আবার। এরকম নানা কটূক্তি ভেসে আসছিল ভিড়ের মধ্যে থেকে। আর থাকতে পারল না রোহন। চেঁচিয়ে বলল, হ্যাঁ, আমার মা বেশ্যা পতিতা, কিন্তু এই মা না থাকলে আমরা বাঁচতাম না। যখন খিদের জ্বালায় ছটপট করেছি আমরা, দুটো ভাতকেও দিয়েছিলে তোমরা? সাহায্য করেছিলে একটা অসহায় বিধবাকে? করনি তো। এই মায়ের জন্য আজ আমরা বেঁচে আছি, শিক্ষিত হয়েছি, মাথার ওপর ছাদ পেয়েছি। তোমাদের কাউকে চাই না এখন। কারো অধিকার নেই আমার মাকে নিয়ে কটু মন্তব্য করার। যাও সবাই, আমি আমার এই বেশ্যা পতিতা মায়ের জন্যই গর্বিত। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, মন ছুঁয়ে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে